যে এইবারের মৌসুমটাতে এমন ফসলটাতে অকাল বন্যার জন্যে বিশেষ করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিকভাবে বড় বন্যায় বেশ কয়েকটা জেলা প্লাবিত হয়, আমন ফসলের ক্ষতি হয়। এতে করতে যে আমন উৎপাদন কিছুটা কম হয়েছে, আমরা এই ঘাটতিটা পূরণ করার জন্যে আমরা শুরু থেকে আসলে মানে বিদেশ থেকে গত বছর যেমন বিদেশ থেকে কোনো চাল কেনা হয়নি। চালটা আমাদের খাদ্যশস্যের মধ্যে দুইটাই, চাল গমের মধ্যে যদি বলেন, চালটা আমাদের প্রায় স্বয়ংসম্পূর্ণ আছে, কিন্তু এতে বন্যা বাই যেতে হলে আমাদের আমদানি করতে হয়। গত বছর আমদানি করতে হয়নি, কিন্তু এই বছরে আকস্মিকভাবে এই সরকারের সূচনাতেই দেখা গেল যে এই বন্যার জন্য ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, চাল আমদানির প্রয়োজন দেখা যায়। তখন আমরা সরকারিভাবে চাল আমদানির জন্য আমরা সকল ব্যবস্থা নিয়েছি, বেসরকারিভাবেও চাল আমদানি করার জন্যে উৎসাহিত করেছি। এবং সরকারের তরফ থেকে যে এখানে যে প্রণোদনাগুলি দেওয়া হয়েছে, এতে সকল ধরনের শুল্ক কর প্রত্যাহার করা হয়েছে। আগে চাল আমদানির জন্য শুল্ক কর ছিল, এটা প্রত্যাহার করা হয়েছে। এবং বেসরকারি উদ্যোক্তাদেরকেও, যারা ব্যবসায়ী যারা আছেন তাদেরকেও করা হচ্ছে, তাদেরকে আপনার দেওয়া হচ্ছে আর কি, উৎসাহিত করা হচ্ছে যাতে তারা আমদানি করেন। তা আমদানি কার্যক্রম চলছে। সরকারিভাবে যেটুকু আমদানি করার কথা, আমরা বাই দিস টাইম 2.5 লক্ষ মেট্রিক টন হচ্ছে আপনার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র মাধ্যমে, এবং 1 লাখ টন বার্মা থেকে G2G ভিত্তির মাধ্যমে এটা কনফার্ম হয়ে গেছে। আর 50,000 টন পাকিস্তান থেকে আমাদের আলোচনা কনক্লুড হয়েছে। তো আমরা এটা ক্যাবিনেট, যেটা পারচেজ কমিটি যেটা আছে, সেটা আগামী মিটিং আমরা সেটা নিয়ে যাব। এবং আরও একটা 50,000 টনের দরপত্র সম্ভবত আগামীকাল, বোধহয় 9 তারিখ কবে আছে, আগামীকাল সম্ভবত, আগামীকাল বোধহয় 9 তারিখে বোধহয় ড্রপ হওয়ার কথা আছে। তো এতে করতে গিয়ে আবার এই মাসে আমরা আশা করছি ওই মিয়ানমারের 1 লাখ টন চাল, কারণ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে যে আমরা যে চালের যে অর্ডার করেছি, তার মধ্যে থেকে অন্ততপক্ষে 75,000 টন চাল এবার এই মাসে 1,75,000 টন আসবে। তখন সরকারি গুদামে যখন মজুদ বাড়ে, তখন কিন্তু আমরা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে, ওএমএস বলেন বা বিভিন্ন ইয়েতে বলেন, এটা দেওয়ার সক্ষমতা আমাদের বাড়ে। তখন বাজারের উপর চাপটা কমে যাবে, ক্রেতাদের চাপটা কমে যাবে। ওএমএসের মাধ্যমে যখন অধিকতর পেতে থাকবে, তখন ক্রেতাদের কমে যাবে, তখন বাজারটা একটু হওয়ার কথা, কম হওয়ার কথা। সেই ব্যবসাগুলো আমরা আশা তো করছি। এখন মানে বিভিন্ন উদ্যোগ তো নেওয়া হয়। প্রথমত একটা উদ্যোগ নেওয়া হয়, ধরেন আনার জন্যে সরকার সকল ধরনের শুল্ক কর ছেড়ে দিয়েছে। 2 নম্বর কথা হচ্ছে আমরা ওএমএসের মাধ্যমে, মানে ওএমএসের মাধ্যমে, টিসিবির মাধ্যমে মাসে 50,000 টন চাল দেওয়া হচ্ছে। আবার ফুড ডিপার্টমেন্টের যে ট্র্যাডিশনাল যে ওএমএস যেটা ছিল, সেটা চালু আছে, এটাকে আর জোরদার করা হচ্ছে। আবার ফেব্রুয়ারি মার্চ যে সময়টাতে আপনার থাকে না, বা অথবা মার্চ এপ্রিল ভরে গেছে, এই 2 মাস আর কি, রোজার সময়টা মূলত, রোজার আগে পরে হবে। 2 মাস হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচি বলে একটা আছে, যেটা 30 কেজি চাল পায় 50 লক্ষ পরিবার, 50 লক্ষ দুস্থ পরিবার 30 কেজি করে চাল পায়। তো এতে পেলে এই 50 লক্ষ পরিবারকে তো বাজারে চাল কিনতে যেতে হবে না, তারা এটা পাবে 15 টাকা কেজি পাবে। ভারত থেকে তো মানে যে 2.5 লক্ষ টন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করা হয়েছে, সবটাই ভারত থেকে। তা G2Gর মাধ্যমে যেটা বলছেন, মানে সরকার থেকে সরকারের মাধ্যমে, এটা নিয়ে ভারতের সাথে একটা আলোচনা আমাদের আছে। একটা আলোচনা কিছুটা অংশ তো হয়েছে, বাকিটা আমাদের আছে, যাতে ভারত তো সরকারিভাবে আনা যায়। ভারত তো সবচেয়ে কাছের দেশ এবং সিদ্ধ চালের বড় উৎস। হ্যাঁ, এটা ভাঙার জন্যে আমাদের মজুদ বিরোধী যত আইন আছে, এগুলি যাতে প্রয়োগ করা হয়, তার জন্যে আপনার জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই ব্যাপারে নজরদারি আমার নিজের তরফ থেকে, আমার মন্ত্রণালয়ের সচিব সহ সকল কর্মকর্তা, অ্যাজ ওয়েল এজ খাদ্য অধিদপ্তর যেটা আছে, মহাপরিচালক থেকে আরম্ভ করে সকল কর্মকর্তারা সবসময় এই ব্যাপারে প্রচেষ্টা চালাচ্ছেন। স্যার, আজকে এই সরকারের, আপনি যদিও পরে খাদ্যে এসেছেন, কিন্তু এই সরকারের আজকে 5 মাস পূর্ণ হচ্ছে দায়িত্ব নেওয়ার। সরকার আসলে যে লক্ষ্যে কাজ করতে চেয়েছিল এই ক্যাবিনেট, সেটা আসলে কতটা সম্পন্ন হলো স্যার? মানে সেটা আপনারা স্যাটিসফাইড কি? আমার কাছে মনে হচ্ছে কি জানেন, আপনাকে দেখতে হবে প্রথম নম্বর এই সরকার কি দিয়ে শুরু করেছিল। 8 তারিখে যখন
আগস্ট মাসে 8 তারিখে যখন সরকার দায়িত্ব নেয় তখন পেয়েছিল একটা বিধ্বস্ত প্রশাসন ব্যবস্থা। প্রশাসনের উপরের স্তরে যে কর্মকর্তারা ছিলেন তারা রাজনীতিকরণের ফলে তার অনেকটাই গা ঢাকা দিয়েছিলেন অথবা সামনে আসছিলেন না। বিধ্বস্ত প্রশাসন ব্যবস্থা, বিধ্বস্ত পুলিশ ব্যবস্থা, দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং পুলিশ থানা থেকে চলে এসেছিল। আপনার সকল ক্ষেত্রেই এই জাতীয় একটা ব্যবস্থা ছিল। বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা, হাসপাতালে ডাক্তাররা ওই একজন ডাইরেক্টর দখল করে, একজন ডাইরেক্টর আছে আরেকজন সরাই দিয়ে বলে যে আমি ডাইরেক্টর, তুমি সরে। তো এইটাকে আসলে একটা সেটে আনতে একটা সময় কিন্তু লাগে, এটাকে আপনাদের বিবেচনায় নিতে হবে, যেটাকে সেটে আনতে একটা সময় লাগে। বাই দিস টাইম আল্লাহর রহমতে এটা চলে এসেছে, বাই দিস টাইম চলে এসেছে। কারণ আপনি রেলগাড়িতে চালানোর জন্য জ্বালানি যেমন দরকার হয়, চালক দরকার হয়, অন্যান্য জিনিসও দরকার হয়। এই জিনিসগুলি যোগান দিতে সময় লাগে, এটা তৈরি করা হয়েছে। যেমন খাদ্যের ব্যাপারে যদি আপনি বলেন, খাদ্যের ব্যাপারে সর্বপ্রথম চালের জন্যে আপনার যেটাকে এটা এনওএ বলা হয় আর কি, নোট অফ অ্যাকসেপ্টেন্স যেটাকে বলা হয়, বা ওয়ার্ক অর্ডারের মতো বলতে পারেন আর কি, দেওয়া হয় 11ই নভেম্বর। কারণ এর আগে পর্যন্ত কতগুলি কাজ ছিল। প্রথমত শুল্ক কর মুক্ত করাটা খুব সোজা ব্যাপার না, আপনার এনবিআরকে কিন্তু হিসাব নিকাশ করতে হয়। কারণ তাকে অনেক অর্থ মন্ত্রণালয় অনেক কাজে টাকা খরচ করতে হয় আমাদের ইয়ে করে। কারণ সারে ভর্তুকি দিতে হয়, খাদ্যে ভর্তুকি দিতে হয়, এই টাকাগুলি তাদের জোগাড় করতে হয়। তো এখানে ছাড় দেওয়ার কাজটা করতে হয়েছে। প্লাস আন্তর্জাতিক দরপত্রের জন্য নিয়ম আছে, 45 দিন সময় দিয়ে দরপত্র আহ্বান করতে হয়। এটা পারে ক্যাবিনেট ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির ক্ষমতার মধ্যে আছে, তারা ইচ্ছা করলে জরুরি অবস্থার ভিত্তিতে 15 দিন ইয়ে করতে হয়। সেটার জন্য আমরা একবার ইয়ে নিয়ে গিয়েছি, তখন আমি আসিনি, এখানে নিয়ে গেছি, তখন তারা দিয়েছে আমাদেরকে এই পরিমাণ পর্যন্ত তোমরা 15 দিনের যদি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে হবে। এইসব প্রস্তুতি নিয়ে সর্বপ্রথম 50,000 মেট্রিক টনের ইয়ে দেওয়া হয় 11ই নভেম্বর। তখন আমি এই মাত্র সবেমাত্র এসেছি, দেওয়া হয়। তো 11ই নভেম্বর থেকে সময়টা বোধহয় খুব বেশি হয় নাই যে চালগুলি আসার ক্ষেত্রটাতে, কারণ ওইখানেও আবার এটা দেওয়ার পরেও কিন্তু তাদের আবার এলসি করতে হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটা ঘাটতি ছিল, আপনারা জানেন। আমি শুধু সেটা না, আপনি যেটা বলেন যে এই 5 মাসের প্রত্যাশার সাথে যে সময় এই সরকার দায়িত্ব নেয় তখন রিজার্ভ কিন্তু ছিল অনেকটা, আন্তর্জাতিক বিক্রয়ে বাকিতে কেনা হচ্ছিল কিছু, তার জন্য বাকিতে কেনার জন্য ছাড় দিচ্ছিল না কোনো দেশ। ঠিক তেমনভাবে চালেও বকেয়া পড়েছিল, কিন্তু সকল বকেয়াগুলি কিন্তু পরিশোধ হয়ে গেছে, আপনি এটা আনন্দিত হবেন। এবং আমরা সকল ব্যাংক একইভাবে ডলার দিতে পারছি এমন না, কিন্তু দিচ্ছে। আমরা এলসি খুলছি, ব্যবসায়ীরা এলসি খুলছেন, প্লাস যেগুলি আন্তর্জাতিকভাবে দরপত্রের মাধ্যমে করা হয়, যারা আমদানিকারক তারাই খোলে, কিন্তু আমাদের একটু ফ্যাসিলিটেট করতে, আমাদের সাপোর্ট দিতে হয়। ব্যাংকে গিয়ে বলতে হয়, আমাদের অফিসাররা গিয়ে ব্যাংকে গিয়ে বলে যে খোলনকার চালটা সরকারের জন্যই আসছে। আর G2G যেটা আছে, এটা তো আমাদের খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের নামে এটা করা হয়, উনি ইয়ে করেন। কারণ মায়ানমার রাইস ফেডারেশনের সাথে এটা করেছেন। তো পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তানের সাথেও করবে, আমাদের মহাপরিচালক খাদ্য অধিদপ্তর করবে। তো সেই জিনিসগুলি করতে একটু প্রস্তুতিগত সময় লাগে। সময় হওয়ার পরে বাই দিস টাইম ওয়ার্ম আপ হয়েছে। জাহাজ বর্তমানে মানে অনেক জায়গাতে জাহাজের মধ্যে মাল তোলা আছে। 25,000 টন মেট্রিক টন চাল নিয়ে জাহাজ এসে পৌঁছে চলে গেছে। 50,000 মেট্রিক টন গম নিয়ে জাহাজ যেতে, এবং সাগরে ভাসমান আছে 50,000 মেট্রিক টন গমের একটা জাহাজ, প্লাস বেশ কিছু চালের জাহাজ। আশা করছি জানুয়ারি মাসে আপনার অন্ততপক্ষে 1.25 লাখ মেট্রিক টন চাল এবং অন্তত 50,000 মেট্রিক টন গম আসবে। পরিকল্পনা অনুসারে আমরা আগাতে পারছি, বাধা কিছুটা নাই যে তা না। আবার না, মোটেও প্রশাসনের অসুবিধা নাই, সকলেই সহযোগিতা করছেন। বাধা যেটুকু আছে, বৈদেশিক মুদ্রা ইয়াতে তো যদিও আমরা মোটামুটি সহনীয় পর্যায়ে চলে এসেছে, কিন্তু আমাদের তো অফুরন্ত না, সব ব্যাংকে একই ধরনের ডলার নেই। ওই এলসি করা নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সমস্যা কিছুটা হচ্ছে। আবার ওই 100% মার্জিন দিতে হচ্ছে। গতকালও ব্যবসায়ীদের সাথে বাণিজ্য মন্ত্রণালয় আমাদের একটা সভা গিয়েছে, ওইটা আপনার কোনো পত্রিকা দেখলাম কাভারও করেছেন। ওই কথাটা আসছে যে 100% মার্জিন দিয়ে এলসি খুলতে হচ্ছে। তো এই জিনিসগুলি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, তো এই জিনিসগুলি দেখা হবে বলে তারা বলেছেন। আমি আশা করছি যে এগুলি আসলে বিভিন্ন সময় বিভিন্ন সংকট আসবে, এই সংকটকে মোকাবিলা করার জন্য আমরা তৈরি আছি। দেখা যাক, আপনারা সহায়তা করবেন। না, জনপ্রশাসনে এখন যে অবস্থা, এখন ব্যাপারটা হচ্ছে কি, আসলে গত 15-16 বছরে আমরা একটা সিস্টেমটাকে, টোটাল সিস্টেমটাকে এমন একটা মানে রন্ধ্রে রন্ধ্রে এটাকে ইয়ে দিয়েছিলাম। এর মধ্যে যে ইয়েটা ঢুকছিল, এই যে দলীয়করণ, অন্ততপক্ষে দলীয়করণে একটা ছাপ পড়ে গেছে অনেকের মধ্যে, যদিও খুব মানসিকভাবে তারা দলীয়করণের লোক ছিল না বা ইয়ে ছিল না,
অনেকের মধ্যে এটা ঢুকেছে এবং পারসেপশনের মধ্যে অ্যাজ ওয়েল এজ আবার কিছু ইয়েতে আছে তারা সুবিধা বঞ্চিত বলতে চাচ্ছেন, অনেকেই আছেন সুবিধা বঞ্চিত, তাদেরকে এই সরকার পদোন্নতি দিয়েছে, মানে সাবেক বাকিয়া বেতন ভাতা সহ অনেক কিছু দিয়েছে, আরও কিছু নিষ্পত্তির অপেক্ষায় আছে কিছুটা। তা আমি আশা করছি যে জনপ্রশাসন যেভাবে আগাচ্ছে একটা সময় লাগে, তবে চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ আসবে, চ্যালেঞ্জ এটা মানে চ্যালেঞ্জ আমার মোকাবেলা করতে হবে। অলওয়েজ গভর্নমেন্ট চালানো একটা চ্যালেঞ্জিং ব্যাপার। না, দাবি আদায়ের মৌসুম হিসেবে এটা দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ এটা সুযোগটা নিতে চাচ্ছেন, কিন্তু এখন কিন্তু প্রথম থেকে যেরকমভাবে হতো এখন কিন্তু ঢালাওভাবে মানা হচ্ছে না।